নির্বাচনে থাকছে না পোস্টার, রাজনৈতিক দলগুলোর মতভেদ, সোশ্যাল মিডিয়ায় থাকবে বড় প্রভাব। জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে, অভিযোগ এনসিপি। সীমান্তে হত্যা, পুশিন বন্ধ করতে হবে। শরীরে বুলেট বয়ে বেড়াচ্ছেন জুলাই অভ্যুত্থানে আহত অনেকে, একাধিক অস্ত্রোপচারেও হননি সুস্থ। মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি চলবে ৯ জুলাই পর্যন্ত। খাগড়াছড়ি সড়কে ভূমিধসের আশঙ্কা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার না রাখার সিদ্ধান্ত রাজনৈতিক সংস্কৃতির বড় পরিবর্তন বলে মনে করছে এনসিপি। তবে বিএনপির মতে পোস্টার না থাকলে নির্বাচনী প্রচারণায় বড় প্রভাব পড়বে, পৌঁছানো যাবে না প্রান্তিক মানুষের দোরগোড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণ রোধে পোস্টারের ব্যবহার বন্ধ করা উচিত। আগামী সংসদ নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সংশোধিত আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে ইসি। এতে আপত্তি থাকলে জানানো যাবে মতামত। খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর বদলে থাকবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনকেও সংজ্ঞায়িত করা হয়েছে নতুনভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় বৈদেশিক বিনিয়োগ না করা হয়েছে। আচরণবিধি না মানলে জরিমানা ৩ গুণ বাড়িয়ে ১.৫ লাখ টাকার বিধান রাখা হয়েছে। বিএনপি মনে করে, পোস্টার ছাড়া প্রার্থী নির্বাচনে দ্বিধায় পড়বে কৃষক, দিনমজুর সহ গ্রামের মানুষ। এক্ষেত্রে ম্যানুয়াল এবং অনলাইন দুই পদ্ধতি রাখার প্রস্তাব তাদের। পোস্টার তো আমার একটা সিম্বল, এই সিম্বলটা তো না দেখলে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিবে। কতগুলি সংস্কার ভালোই লাগে, আর কিছু কিছু সংস্কার উদ্ভট, হয়তো এটা 10 বছর পরে ওইটাই স্বাভাবিক মনে হবে। আর সংস্কার তো তুমি একদিনে থেমে থাকবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে, নির্বাচনী প্রচারে পোস্টার থাকলে খরচ বাড়ে, কিন্তু সব প্রার্থীর একরকম সঙ্গতি থাকে না। প্রত্যেকটি সোশ্যাল মাধ্যমে কিন্তু সবার কাছে এখন বেশ গ্রহণযোগ্য এবং সবাই সেটি ব্যবহার করছে। তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে প্রচারণা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী প্রচারণায় বড় জায়গা দখল করে আছে সোশ্যাল মিডিয়া। পোস্টারের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করে, সো এটা তো বন্ধ করা দরকার, এবং ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে পারে নাই। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে পোস্টার লাগানো হয় সারা রাস্তা জুড়ে, এটা দেখতে খুব ইনডিসেন্ট মনে হয়। সারা দুনিয়াতে এই প্র্যাকটিস নাই। তবে সামাজিক মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে অবৈধ লেনদেনের সুযোগ আছে। এসব নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করতে হবে ইসিকে, মত নির্বাচন সংশ্লিষ্টদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে দিনাজপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ের সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে দিনাজপুরে যান এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা চতুর্থ দিনে উত্তরের 3 জেলায় নানা কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে শনিবার পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। আমরা সেই 24-এর গণ অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। এর আগে ঠাকুরগাঁয়ে আয়োজিত পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে নির্বিচারে হত্যা ও অবৈধ পুশিন হচ্ছে। যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ সহ অবৈধ পুশিন বন্ধ করতে হবে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ।
বাংলাদেশ পন্থীদের হাতে বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। পঞ্চগড়ে জনসভায় ভোটারদের টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি 200 টাকা 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আপনি একদিন আপনার ভোটটাকে বিক্রি করবেন আর আপনাকে 5 বছর ধরে নির্যাতন করবে। বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত পদযাত্রার অংশ হিসেবে উত্তরাঞ্চল সফর করছেন এনসিপির নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দলীয় নীতিতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইতিমধ্যে 4 থেকে 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও কালো টাকার খেলা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। জামাতের আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটিও আদায় করা হবে। দীর্ঘ 17 বছর পর শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামী। জুম্মার পর বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগে থেকে নেতাকর্মীদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্কুল মাঠ। সন্ধ্যায় জনসভায় আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেজন্য তরুণদের মাঠে থাকার আহ্বান জানান জামায়াতের আমির। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের আমলের নির্বাচন বাস্তবায়ন করতে দেয়া হবে না জানিয়ে জামায়াতের আমির আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার করতে হবে, তবেই সুষ্ঠু নির্বাচন আদায় করা যাবে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য রংপুর বিভাগের 33টি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দেয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, সাথে আছে লঘুচাপের প্রভাব। এতে সারা দেশে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে 9 জুলাই পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। ঝোড়ো বাতাস, বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে। মাসজুড়ে 3টি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে, তবে এতে ঘূর্ণিঝড় হবার আশঙ্কা কম। এবার মৌসুমি বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারী বৃষ্টিতে বর্ষার আগমন, তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় 450 মিলিমিটার বৃষ্টি হবার কথা, অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে 19 মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি। জুলাই মাসে দেশের সবচেয়ে বেশি গড়ে প্রায় 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছরে এ সময় তাপপ্রবাহের প্রকোপ থাকছে। এবছর বেশ স্বস্তি। 9 জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেঘমালা যে বরাবর যায় সেই বরাবর থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এখন যে কন্ডিশন, মৌসুমি বায়ুর সক্রিয়তা, বায়ুচাপের আধিক্য এবং মৌসুমি লঘুচাপের বর্ধিত অংশ বাংলাদেশের উপর থাকার কারণে আজকে থেকে প্রায় 9 তারিখ পর্যন্ত টানা প্রতিদিন থেমে থেমে বৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের তীব্রতা কখনো বৃদ্ধি পাবে, কখনো কম থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বঙ্গোপসাগরে গেল 100 বছরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে 466টি নিম্নচাপ হয়েছে। এ মাসেও সাগরে 3টি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে, যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে, তবে ঘূর্ণিঝড়ের সংখ্যা কম। বর্ষাকালে যেসব নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয়
সেগুলো সাধারণত ঘূর্ণিঝড়ের রূপ নেয় না। পূবলি লঘুচাপের বর্ধিত অংশ আমাদের উত্তর বঙ্গোপসাগরে এসে পড়ে, মায়ানমার হয়ে উত্তর বঙ্গোপসাগরে পড়ে, বঙ্গোপসাগরের তাপমাত্রা একটু বেশি, তখন সেই লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হয় এবং সাইক্লোনে বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার জন্য যতটুকু শক্তির প্রয়োজন সেই শক্তি উত্তর বঙ্গোপসাগরে এইসব সিস্টেম থাকাকালীন পায় না। মাস জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে এ মাসেও 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে বর্ষার শুরুতে ভারী বর্ষণে ভূমিধসের কারণে ঝুঁকিতে পড়েছে সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়ক। 24 কিলোমিটার নান্দনিক সড়কটির 37 পয়েন্টে ধসে গেছে মাটি। সড়কটি রক্ষায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খাগড়াছড়ির সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়কটি দৃষ্টিনন্দন সড়ক হিসেবেই পরিচিত। কয়েক দফা ভারী বর্ষণে এই সড়কে অন্তত 37টি পয়েন্টে মাটি ধসে গেছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে রাস্তাটি। দ্রুত ভাঙন কবলিত অংশগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। সামনে যদি আবার বৃষ্টি আসে সেখানে কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থাটা করুণ হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কয়েকদিন আগে এমন যে বর্ষা হয়েছে, ওই বর্ষার মধ্যে তো রাস্তা ভেঙে পড়ছে। ওই রাস্তার মধ্যে আমরা তো গাড়ি চালানো, যানবাহন চলাচল খুব কষ্ট পাচ্ছি। বড় ক্ষতির আগে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। হয়তো এগুলো দ্রুত মেরামত না করলে জালিয়াপাড়া, মহতরে, খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বেশি। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে এরই মধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে সড়কটি রক্ষা করা হবে। প্রতিবেদনটা হাতে পেলে ওখান থেকে আমরা বেশ কিছু সুপারিশমালা পাবো। তো সেই সুপারিশমালার প্রেক্ষিতে হয়তো আমরা এই ক্ষেত্রে আরো কারিগরি দিকগুলো পুনর্বিবেচনা করে কাজ নেওয়া যায় কিনা হাতে, সেটা আমরা মাথায় রাখছি। 2023 সালে দৃষ্টিনন্দন এই সড়কটি নির্মাণ করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 20 ইসিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হত্যা চেষ্টা মামলার আসামি এক শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দুপুরে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীর পদোন্নতিতে বোর্ড বসানোর প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনে আটকা পড়েন ভিসি, প্রভিসি সহ বোর্ডের সদস্যরা। পরে শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের কক্ষে প্রবেশ করে পদোন্নতি বোর্ড বসানোয় ক্ষোভ জানায়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির মুখে সহকারী অধ্যাপক কুশলবরণের পদোন্নতি বোর্ড স্থগিত করা হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের 26 নভেম্বর হেফাজত ইসলামের কর্মী এনামুল হককে আদালত প্রাঙ্গণে হামলার মামলায় আসামি কুশলবরণ চক্রবর্তী। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় 4 লাখ সৌদি রিয়াল ও 3টি মোটরসাইকেল সহ 13 জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও ডিবি পুলিশ। 1 জুলাই তেজগাঁওয়ের কেন্দ্রীয় ওষুধাগারের সামনে 10 থেকে 12 জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেট কারে গতিরোধ করে। অস্ত্রের মুখে একটি ট্রাভেল এজেন্সি নগদ 4,91,500 সৌদি রিয়াল সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা নিয়ে যায় টাকায়, যার মূল্য প্রায় 1,64,00,000 টাকা। এই ঘটনায় পুলিশ তুহিন নামে একজনকে আটক করে। পরে তার তথ্যে আরও 12 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী বছরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। যদিও দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে এবারের বাজেটে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তাদের। অর্থনীতিবিদদের মতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর কারণ হিসেবে তারা বলছেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক কারখানা বন্ধের ফলে কর্মসংস্থান কমেছে। এছাড়া ব্যাংক ঋণের সুদ হার 15% ছাড়িয়ে গেছে। তাই দেশে বিনিয়োগের পরিবেশ ও সামগ্রিক ব্যবসা পরিস্থিতি নিয়ে এখনও অনিশ্চয়তায় তারা।
আমরা এলডিসি গ্র্যাজুয়েট করব, ভালো কথা, আমাদের খুব আর্লি হয়ে যাচ্ছে এটা। এই চ্যালেঞ্জটা আমরা অনেক আর্লি নিচ্ছি। এই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের কি কি করণীয়, এই জায়গাটা অনেক বেশি ফোকাসড হওয়া উচিত ছিল, যেটার দিক নির্দেশনা এই বাজেটেও আসা উচিত ছিল, যেটা আমরা পাই। যদিও এলডিসি উত্তরণের পদক্ষেপ হিসেবে বাজেটে 84টি পণ্যের উপর বিদ্যমান ন্যূনতম মূল্য প্রত্যাহার করা সহ 23টি পণ্যের ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন এই পদক্ষেপ এলডিসি উত্তরণের জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষে যা নেওয়ার কথা অনেক আগে থেকে, সেগুলা কিন্তু ভিজিবল হওয়ার কথা, সেই জায়গাটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যে ট্যারিফ তা নয়, অভ্যন্তরীণ যে ইনসেন্টিভ সেই জায়গাও উঠে যাবে। অতএব ব্যবসায়ীদেরকে ব্যবসায় প্রতিযোগী হওয়ার জন্য কি করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতিকে কমাতে হবে। কারণ মূল্যস্ফীতি যদি আপনি 2 থেকে 3-4% মধ্যে রাখতে পারেন, তখন কিন্তু কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের জন্য যে খরচ, সেটা কিন্তু অনেক কমিয়ে রাখা সম্ভব। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন বলছে এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি পণ্যের শুল্ক আরোপিত হলে রপ্তানি 5.5 থেকে 14% পর্যন্ত কমে যেতে পারে। এই বাস্তবতায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করছে সংস্থাটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর থেকে ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবে না বাংলাদেশি হজযাত্রীরা। বাংলাদেশ থেকে কিডনি ক্যান্সার সহ জটিল রোগ নিয়ে হজ পালন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন হজযাত্রীরা। এই কারণে ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। চলতি বছর 87,000 হাজির মধ্যে সৌদি আরবে চিকিৎসা নিতে হয়েছে 69,000 জনকে। মাকে নিয়ে চলতি বছর হজ পালন করেছেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা ফারুক হোসেন খান। সৌদি আরবে ভালোভাবে হজ পালন করতে পারলেও দেশে আসার কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন তার মা। বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টারে চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন কিং ফাহাদ হাসপাতালে। সেখানে পান বিনামূল্যে চিকিৎসা সেবা। এই তার অক্সিজেন কমে যাচ্ছে, তারপরে পরীক্ষা করলো, আবার বলে যে আপনি হয়তো ক্লান্ত, আধা ঘন্টা পরে বসে আবার করেন। আবার করলাম, তারাই আমাদের ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে অন্য হাসপাতালে, ওরা জানে ভালো হাসপাতালে, ওরা পৌঁছিয়ে দিল। এবার 87,000 হাজির মধ্যে 69,000 জন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 324 জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এই 4-5 দিন থাকাকালীন আমি ডক্টর এবং নার্সদের যে সেবা পেয়েছি, এটা আসলে মানে বর্ণনাতীত, এবং এই সম্পূর্ণ সার্ভিসটা আমরা ফ্রি পেয়েছি হাজি হিসাবে। বাংলাদেশ থেকে যাওয়া হাজিদের মধ্যে অনেকে কিডনি ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অনেকে বয়সের কারণে সেখানে গিয়ে অসুস্থ হয়েছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছে আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে ফিটনেস সার্টিফিকেট। অনেক পরিমাণ হজযাত্রী অসুস্থ ছিলেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, এবং মাসায়েরে বিশেষ করে আরাফাতে তাদেরকে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে তাদের হজটা করতে হয়েছিল। সে কারণে সৌদি সরকার এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন যে বাংলাদেশের অসুস্থ হজযাত্রীর সংখ্যা অনেক বেশি। আমাদের যে পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, সেটি সম্পর্কে তারা প্রশ্ন তুলেছেন। সৌদি আরবের এমন সিদ্ধান্তের পর কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট নিতে পারবেন সিভিল সার্জন অফিস এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। অনেক রোগী চলে যাচ্ছে যারা ওখানে গিয়েই ডায়ালিসিস করতে হয়, গিয়েই হসপিটালে, সৌদি হসপিটালে রেফার করতে হয়। তারপরে ক্যান্সারের রোগী আছে, হার্টের রোগী আছে। এইসব কারণে ওরা বলছে যে তোমরা একটা ফিটনেস সার্টিফিকেট দিয়ে যাচাই করে তারপরে আমরা এই বিষয়ে আমাদের স্বাস্থ্য সচিব মহোদয়কে একটা ডিউ লেটার লিখছেন, এটা আমরা খুব শীঘ্রই দিয়ে দিব আর কি। হজ পালন করতে গিয়ে এবার সৌদি আরবে মারা গেছেন 42 জন বাংলাদেশি। অসুস্থ হয়ে এখন স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন 22 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় যমুনা নদীর ডান তীরের ভাঙনে সারিয়াকান্দির ইসামারা এলাকায় হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ। এই অবস্থায় সবকিছু হারানোর আশঙ্কায় স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, ভাঙন রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। 2 বছর আগে যমুনা নদীর ভাঙনে ইছামারা ও ফকিরপাড়া এলাকায় বাড়িঘর ও শতবিঘা ফসলি জমি বিলীন হয়ে যায়। এরপর তীর রক্ষায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।
নদী ভাঙন ঠেকাতে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। বরং কয়েকদিন আগে নতুন করে ভাঙনে ফসলি জমি সহ নদীগর্ভে হারিয়েছে প্রায় 700 মিটার এলাকা। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আর এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। আর এই ভাঙন ঠেকান না যায়, এই বাঁধের গেলে ভরে আমাদের অবস্থা আরো খারাপ। বাঁধ যে জিলে বাড়ি ঘর আছে সব উঠে ভেসে যাবো। অতি নিকটে বাঁধ, এই বাঁধটাও যদি ধরে তাহলে আগের দাঁড়ানোর মতো আর জায়গাটা থাকতেছে না। আর আগে ভেঙে গেছে গা, আবার অনেক অল্প দিনের মধ্যে একবার ভাঙ্গা শুরু বেশি হয়ে গেছে গা, একবার বিঘে খানি গেছে, আরো যাওয়ার মতন ক্ষমতা হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইছামারা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ থেকে মাত্র 300 মিটার দূরে 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ঝুঁকিতে রয়েছে আরো 4.5 কিলোমিটার এলাকা। তবে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। শেখ কামালপুর থেকে ডাউন স্ট্রিম পর্যন্ত প্রায় 4 কিলোমিটার অরক্ষিত আছে, ভাঙন প্রবণ আছে। সেই ভাঙন কবলিত এলাকা স্থায়ীভাবে প্রতিরক্ষার কাজ করার জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করেছি স্টাডির ভিত্তিতে। সেই ডিপিপি ব্যয় দাঁড়িয়েছে 1750 কোটি। এই ডিপিপিটা অনুমোদন হলে এই 4 কিলোমিটার স্থায়ীভাবে প্রতিরক্ষা করা সম্ভব হবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5টি উপজেলায় স্কুল, মসজিদ সহ নানা অবকাঠামো ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। ইলিশের স্বাদ পেতে গত সপ্তাহের তুলনায় এখন দ্বিগুণ খরচ করতে হচ্ছে ক্রেতাদের। ব্যাপারীদের বেশিরভাগই মাছ নিয়ে অবতরণ কেন্দ্রে না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে 3% কমিশন বৃদ্ধি করায় ঘাটে ইলিশ নিয়ে আসছেন না তারা। ফলে মন প্রতি দাম বেড়েছে 40,000 টাকা। ইলিশের দাম নাগালে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। চলতি মৌসুমে চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে 3 দফা বেড়েছে ইলিশের দাম। এক সপ্তাহের ব্যবধানে ছোট ও মাঝারি সাইজের ইলিশ মন প্রতি 80,000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1,20,000 টাকায়। কেজি প্রতি গড়ে 2,000 টাকার নিচে মিলছে না কোনো ইলিশ। আমদানি কম থাকলে এটা বাড়বে, এটা কাঁচামালের ক্ষেত্রে নির্ধারিত কোনো হয় না। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, ঘাট পরিচালনা বাবদ ব্যাপারীদের কাছ থেকে মন প্রতি 800 টাকা নেওয়া হতো। তবে খরচ মেটানো সম্ভব নয় এমন অজুহাতে জুলাই মাস থেকে 3% কমিশন বৃদ্ধি করে মৎস্য বণিক সমিতি। এতে ঘটে বিপত্তি। আগে মনে করেন 42 কেজি 500 দিয়ে দিত, এখন 42 কেজি দিতে করছে। তাহলে অবশ্যই এটা আপনার জেলেদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে না, আধা কেজি কমাই দিছে। ওই হিসাবে মনে করেন একটা আড়তদারিটা মনে করেন কিছুটা একটু বাড়ায় নিছে। জেলে যদি মাছ বেশি পায় অটোমেটিক দাম কমতে থাকে। তবে বিক্রেতাদের অভিযোগ নাকচ করেছে মৎস্য বণিক সমিতি। তাদের দাবি, নদীতে মাছ পাচ্ছে না জেলেরা। গড়ে 10 থেকে 15 জন ব্যাপারী ইলিশ নিয়ে আসছে ঘাটে। কমিশন সিস্টেম করা বলতে আগে একটা মন করা দালালি ছিল, এখন সব করা দালালি হবে। সারা বাংলাদেশে যেভাবে চলে যাবে। পার্টি মাছ নিয়ে আসতো, এখন 20 জনে নিয়ে আসে। দিন দিন কমতেছে, মাছ কমতেছে, পার্টি কমতেছে। মাছ বাড়লে আবার পার্টি বাড়বে। ইলিশের দাম নির্ধারণের জন্য প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছেন জেলা প্রশাসক। পরে দাম নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল্য নির্ধারণের বিষয়টাতে মন্ত্রণালয় যদি আমার কাছে স্পেসিফিক পরামর্শ চায় বা মতামত চায় যে আসলে কি পদ্ধতিতে আমরা ইয়ে করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আমি তাদেরকে পরামর্শ দিব। আপাতত তারা যদি উদ্যোগটা নেয় তবে আমরা হয়তো বাকি কাজটা করতে পারবো আর কি। গেল কয়েকদিন ধরে নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল থেকে ইলিশ নিয়ে ঘাটে আসছে না জেলে ও ব্যাপারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, 3% কমিশন বৃদ্ধি করায় বলা হচ্ছে যে ব্যাপারীরা ঘাটে আসছে না। এটি সমাধানের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, আর দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে 1 জুলাই থেকে যেমনটি বলছিলেন কমিশন বৃদ্ধির কারণে এখানে কিন্তু ইলিশ নিয়ে ব্যাপারে এবং জেলেরা আসছেন না। এই বিষয়ে আসলে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ এটি একেবারে মৎস্য বণিক সমিতির একান্তই ব্যক্তিগত বিষয় ছিল এবং সেই বিষয়টি কৃত্রিম সংকট কিনা সেটি এখন দেখার বিষয়। এবং যেটা ক্রেতারা বলছেন যে ইলিশের দাম গত 1 মাসে 3 দফা বেড়েছে। যে ইলিশের সাইজ 1200 টাকা কেজিটা সেটা 16
1600 টাকা, 1600 থেকে এখন 2000 টাকা, অর্থাৎ 2000 টাকার নিচে এখন আর এই ঘাটে কোনো ইলিশ মিলছে না। আমরা গত 3 দিন ধরে যেটি দেখছি যে এই ঘাটে যে পরিমাণ ইলিশ থাকার কথা এই বড় মৌসুমে, তার চেয়ে একেবারে অপ্রতুল ইলিশ সংকটের বিষয়টি বলছেন ব্যবসায়ীরা, এবং এখানকার যে আড়তদাররা তারা বলছেন যে নদীতে ইলিশ পাচ্ছে না, এই জন্য আড়তদাররা, জেলেরা এবং ব্যাপারীরা ইলিশ নিয়ে আসছেন না। তবে মৎস্য বিভাগ আমাদেরকে, মৎস্য গবেষকরা বলছেন যে গত কয়েকদিন ধরে সমুদ্রে যে জেলেরা যেতে পারছে না, তা এই জন্য যে মাছ সরবরাহ কম। তবে যে কমিশন বৃদ্ধি হয়েছে তাতে কিন্তু মাছের যে ব্যাপারীরা রয়েছেন তারা বিমুখী হবেন বলেই গবেষকরা দাবি করছেন। জেলা প্রশাসক যে উদ্যোগটি নিয়েছেন সেটি ক্রেতারা অনেক খুশি হয়েছেন, কিন্তু পাশাপাশি যে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এই ঘাটে যে আড়তদার এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা। এদিকে প্রধান উপদেষ্টা এই মাছের দাম নির্ধারণের বিষয়টি মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছেন, কিন্তু মৎস্য যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এক প্রকার একটি হুঁশিয়ারির মতোই তারা বলছেন যে এটি কখনোই সম্ভব না। যদি মাছের দাম নির্ধারণ করে দেওয়া হয় তাহলে এই মৎস্য ব্যবসায়ীরা তাদের ব্যবসা ছেড়ে দিবেন, আমাদের কেমনটি জানিয়েছেন। তবে ক্রেতাদের যে প্রত্যাশা যে সরকার যদি মৎস্য যে মাছটি উৎপাদনে কোনো খরচ নেই, শুধু ধরতে খরচ রয়েছে, এটির দাম নির্ধারণ করলে ক্রেতারা খুশি হবেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানকারীদের সুবিধার্থে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ। শুক্রবার বেলা 11টায় মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও অনলাইন ডোনেশনের উদ্বোধন করেন মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় তিনি জানান, এখন থেকে ঘরে বসেই যে কেউ দান করতে পারবেন এই মসজিদে। প্রবাসী ও দেশের দূর দূরান্তের দানকারীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা মসজিদের দান বাক্সে প্রতি 3 থেকে 4 মাস পর পাওয়া যায় কয়েক কোটি টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা মেলে দান বাক্সে। দানের অর্থ দিয়ে মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি নগদ, বিকাশ, ডেবিট, ক্রেডিট যে ধরনের কার্ডগুলো আছে তা দিয়ে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি পাগলা মসজিদে দান করতে চান ঘরে বসেই করতে পারবেন। রাজধানীর উত্তরায় চলছে স্থপতি জারিন তাসনিমার চিত্র প্রদর্শনী মাটি, মূর্তি ও মানুষ। চারকোলের মাধ্যমে বিরল স্থাপত্য শিল্পের চিত্রকর্ম প্রদর্শনী এটি প্রথম। এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিরল স্থাপত্যকর্ম দেখার পাশাপাশি সেগুলো নিয়ে আগ্রহ বাড়বে সাধারণ মানুষের, বলছেন বিশেষজ্ঞরা। দেখতে হুবহু ভাস্কর্যের মতো হলেও তা নয়, চারকোলে তৈরি চিত্রকর্ম। স্থপতি জারিন তাসনিমার দাবি, স্থাপত্য শিল্প নিয়ে তৈরি 3D চিত্রকর্মের এমন প্রদর্শনী বাংলাদেশে এই প্রথম। শখের বশে ছবি আঁকা শুরু। দেশের বিখ্যাত স্থাপত্যকর্ম নিয়ে সাধারণ মানুষের আকর্ষণ বাড়াতেই এমন আয়োজন। এক্সিবিশনের মূল উদ্দেশ্য হলো যে আমরা যখন জাদুঘরে যাই অথবা প্রকৃতিগুলোতে যাই, আমরা তখন এক ধরনের টান অনুভব করি যে আমরা আমাদের কালচারের সাথে রিলেট করতে পারছি। ওটাই আমি আমার এক্সিবিশনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রদর্শনীতে এসে মুগ্ধ দর্শনার্থীরাও। এখানে অনেক পুরাতন প্রত্নতাত্ত্বিক মূর্তিগুলো এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ছবি অঙ্কনের মাধ্যমে। আমাকে ঠিক মনে করে দিচ্ছে অতীতের সাথে বর্তমানের একটা পুনরুত্থানের ব্যাপারটা আমি মনে করছি। জাতীয় জাদুঘরের একটা বিষ্ণু মূর্তি অথবা মহাস্থান প্রত্ন জাদুঘরের যে কালী মূর্তি অথবা বিষ্ণু মূর্তি, তো সেটা কি হুবহু যে পোর্ট্রেট করলো, মানে এটা খুব দুঃসাহসিক একটা কাজ। ভিন্নধর্মী এই উদ্যোগকে স্বাগত জানান বিশেষজ্ঞরা। তাদের মতে এমন প্রদর্শনী আরও হওয়া উচিত। এটা আসলেই প্রথম, এবং উনি যে অন্য একটা মানে ডিসিপ্লিন থেকে এসে নতুন আর একটা ডিসিপ্লিনের কাজ করা, এটা খুব সহজ না। ওনার ভিতরে সেই ইচ্ছা এবং অদম্য ইচ্ছাটা ছিল বলেই উনি সেটা করতে পেরেছেন। আমাদের এই শিল্পকর্ম অসাধারণ। দেখেন ফ্রেমের মধ্যে কতগুলো কাজ পাথরের মধ্যে ফুলে তুলছে, অর্নামেন্টেশন, ক্লোদিং, এটা তো শিল্পকর্ম। এই শিল্পকর্মটা পাথর থেকে সে এই চারকোলের পেন্টিংয়ে নিয়ে এসছে। এটা একটা অসাধারণ প্রচারের চেষ্টা। রাজধানীর উত্তরার লেক রোডে মাটি, মূর্তি ও মানুষ শিরোনামের এই প্রদর্শনী চলবে 11 জুলাই পর্যন্ত। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।